নমস্কার সবাইকে, নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলটিতে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিক হচ্ছে এপিথিলিয়াল টিস্যু অর এপিথিলিয়াম। তো আজকে আমরা ফার্স্টে পড়ব যে এপি কথাটার মানে কি। এপি শব্দটির মানে হলো আপন এবং থিলিয়াম শব্দটির অর্থ হলো টু রেস্ট। দেখো, এপিথিলিয়াম টিস্যু হচ্ছে সেই টিস্যুগুলো যে টিস্যুগুলো সবসময় অন্য আদার্স যে টিস্যুগুলো হয় তাদের উপরও রেস্ট করে। ঠিক আছে, আমি পাশে একটা ছবি এঁকে দিচ্ছি। দেখো, এইটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন হচ্ছে মেনলি, দেখো, এপিথিলিয়াম টিস্যু, কানেকটিভ টিস্যু, নিউরাল টিস্যু, মাস্কুলার টিস্যু, আমাদের তো 4টি টিস্যু থাকে। তো বেসমেন্ট মেমব্রেন হচ্ছে একটা টিস্যুকে আর একটা টিস্যু থেকে আলাদা করে রাখে। ঠিক আছে, এইটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। আমি পরে জিনিসটাকে লিখে দিচ্ছি। মেনলি এপিথিলিয়াল যে টিস্যুগুলি হয় এগুলো কম্প্যাক্টলি প্যাকড থাকে। ওকে, এগুলোকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এইগুলোকেই বলা হয় এপিথিলিয়াম। এপিথিলিয়াল টিস্যুটা হচ্ছে আমাদের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, মানে বা আমাদের স্কিন, মেনলি এটা মনে রাখো, এপিথিলিয়াম বা এপিথিলিয়াল টিস্যুটা যে মুক্ত স্তরে, আমাদের যে ফ্রি সারফেস লাইক স্কিন, এইগুলোতে থাকে। মেনলি মুক্ত তলে এরা আবরণী হিসেবে থেকে থাকে। তো তাই এদেরকে এপিথিলিয়াল টিস্যু বলা হয়ে থাকে। আমি লিখে দেখাচ্ছি, দেখো, এগুলোকে বলা হয় নিউক্লিয়াস। এগুলোকে বলা হয় এপিক্যাল সারফেস, মানে বাইরের দিকে এই সারফেসটা থেকে থাকে। ঠিক আছে, এবার আমরা পড়ব। এবার দেখো, এখানে নিচের পোর্শনটাকে কানেকটিভ টিস্যু বলা হয়। এইখানটায় ধরো কানেকটিভ টিস্যু আছে। ঠিক আছে, এই জিনিসটা কানেকটিভ টিস্যু। আর একটা জিনিস, এই যে বেসমেন্ট মেমব্রেনটা তোমরা দেখছো, এই বেসমেন্ট মেমব্রেনটা তৈরি হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা মেনলি গ্লাইকোপ্রোটিনস আর মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, যার মধ্যে প্রোটিন ফাইবারও থাকে। আর এটা এপিথিলিয়াম আর কানেকটিভ টিস্যুর দুটোর দ্বারাই এটা সিক্রিট হয়। মানে এই বেসমেন্ট মেমব্রেনটা দুটো টিস্যুকে আলাদা করে রাখছে। দেখো, এটা হচ্ছে এপিথিলিয়াল টিস্যু, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আমি এটা বোঝার জন্য ড্র করলাম। এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু দুটোকে আলাদা করে রাখছে। আর এই যে বেসমেন্ট মেমব্রেনটা, এটা হচ্ছে নন সেলুলার মেড অফ গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড মিউকোপলিস্যাকারাইডস। এবার দেখো, এই এপিথিলিয়াল টিস্যু আমি কালকে বলেছিলাম এদের প্রত্যেকের আলাদা আলাদা অরিজিন আছে। ঠিক আছে, এবার এই এপিথিলিয়াল টিস্যুর ক্ষেত্রে এদের 3টি অরিজিন কালই আমি বলেছিলাম। epithelium or epithelial tissue has all 3 origin. They are, আমি কালকে বলেছিলাম যে এক একটা টিস্যু এক একটা অরিজিন থেকে এসছে। দে আর এক্টোডার্মাল, মিজোডার্মাল অ্যান্ড এন্ডোডার্মাল।
এবার এইদিকে দেখো, এই যে ফ্রি সারফেস যেটা আমরা পড়লাম, এইটাকে বলা হয় ফ্রি সারফেস, ঠিক আছে। এরা দুদিকে থাকতে পারে, ঠিক আছে। আইদার এরা ইনসাইড দ্য বডি থাকতে পারে, যেখানে এরা বডি ফ্লুইডের সংস্পর্শে আসবে, আবার এরা কি থাকতে পারে, আউটসাইড দ্য বডিও থাকতে পারে, যখন এপিথেলিয়াম আমাদের স্কিনে থাকছে। কিন্তু যখন ইনসাইড বডিতে থাকবে তখন কিসে থাকবে, ওটা আমাদের ফ্রি সারফেসটা আমাদের বডি ফ্লুইড থেকে থাকবে, ব্লাড ভেসেলসকে টাচ করবে, ঠিক আছে। দেখো এখানে যখন ফ্রি সারফেসটা আউটসাইড থাকবে তখন লাইক এটা আমাদের স্কিন, এটা আমাদের হাত, তো হাতের এটা হচ্ছে স্কিন, তো স্কিন, এই যে স্কিনের যে দিকটা এইখানে ফ্রি সারফেসটা থাকবে, এটা আউটসাইড এনভায়রনমেন্টকে ফেস করছে। এই যে ফ্রি সারফেসটা এটা আউটসাইড এনভায়রনমেন্টকে দেখছে, ঠিক আছে। আর যখন ইনসাইড বডি থাকবে, ধরো এটা একটা তোমার ব্লাড ভেসেলের মধ্যে এগুলো হচ্ছে ব্লাড, এরা তখন ইনসাইড বডিতে যখন থাকবে তখন এরা কাকে ফেস করবে, এরা ব্লাড ভেসেলসকে ফেস করবে। দেখো এরা কিন্তু কম্প্যাক্টলি প্যাকড, এদের মধ্যে মানে ইন্টারসেলুলার সাবস্টেন্স ভেরি লিটিল থাকতে পারে, না ইন্টারসেলুলার ম্যাট্রিক্স যাকে বলে, আবার নাও থাকতে পারে। কম্প্যাক্টলি প্যাকড কারণ দেখতেই পাচ্ছ এখানে কোনো স্পেস নেই, তো এখানে এটা লিখে নাও, এটা হচ্ছে ইনসাইড বডি, এটা হচ্ছে ব্লাড ভেসেল। এই যে ডটগুলো দেখছো, এটা ধরো এখানে ব্লাড আছে, ঠিক আছে, এগুলোতে ধরো ব্লাড আছে। এবার দেখো যেটা বলছিলাম আমরা, এখানে কিন্তু যেহেতু এটা কম্প্যাক্টলি প্যাকড, এপিথেলিয়াল টিস্যুগুলো কম্প্যাক্টলি প্যাকড, এখানে কোনো স্পেস নেই, হ্যাজ জিরো স্পেস। সো এখানে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স বা ইন্টারসেলুলার সাবস্ট্যান্সেস যাকে বলা হয়, কাল পড়িয়েছি, ভেরি লিটিল থাকবে, খুবই কম পরিমাণে থাকবে। এই যে এপিক্যাল সারফেস যাকে আমি বললাম, এই এপিক্যাল সারফেসটার কথার অর্থ হচ্ছে ফ্রি সারফেস। এপিক্যাল সারফেস কথাটির অর্থ হলো ফ্রি সারফেস। মেনলি এরা আমাদের মানে এর কাজই হলো, এর বিভিন্ন রকমের ফাংশন আছে। দেখো আমি ছোট ছোট করে লিখে দিলাম কয়েকটা ফাংশন তোমাদের। এর মেনলি ফাংশন এ হচ্ছে প্রোটেক্টিভ, ঠিক আছে। এই এপিথেলীয় কলা অন্য কোনো কলাকে ঢেকে রাখে এবং তাকে আর্দ্রতা ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং জীবাণু প্রবেশে বাধা দেয়। দেখো সিক্রিশন বা ক্ষরণ যাকে বলে, এই এপিথেলীয় গ্রন্থি থেকে বিভিন্ন পদার্থ উৎপাদন ও ক্ষরণ করে, যেমন মিউকাস, গ্যাস্ট্রিক জুস, হরমোন, এছাড়াও উৎসেচক মিউসিন ইত্যাদি। এছাড়াও অ্যাবজর্পশন, এক্সক্রিশন, কন্ডাকশন, রেসপিরেশন মানে শ্বসন, তোমরা জানো। এখানে অ্যালভিওলাই পরিবেষ্টিত যে এপিথেলিয়াম কলার কোষ তা গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে। তো এখানে তোমরা ছোট ছোট করে লিখে রাখো। মেনলি এর ফাংশন হচ্ছে প্রোটেকশন, অ্যাবজর্পশন, মানে এরা যে অন্ত্র, আমাদের অন্ত্রের এপিথেলীয় কলা, সেটা খাদ্যের সারাংশ, জল, স্যালাইন এগুলো সবই শোষণ করে থাকে। এছাড়া আছে তোমার সিক্রিশন মানে হচ্ছে বিভিন্ন পদার্থ উৎপাদন ও ক্ষরণ করে, যেমন বললাম মিউকাস, গ্যাস। এছাড়াও এক্সক্রিশন মানে হচ্ছে রেচন। বৃক্কের যে বৃক্কীয় নালী থাকে, ইউনিফেরাস টিউবিউল যাকে বলে, সেটা এপিথেলীয় কলা পরিস্রবণ, নির্বাচিত পুনঃশোষণ ও নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলিকে রেচিত করে বা এক্সক্রিট করে। এছাড়া আছে রেসপিরেশন মানে শ্বসন, যেটা বললাম। এছাড়াও এ কন্ডাকশন করে, কি করে, কন্ডাকশন, যার অর্থ হচ্ছে পরিবহন। মানে জনননালী ও শ্বাসনালীর যে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, এটা আমি আবার এরও কিছু
টাইপস আছে সেটা আমি আবার নেক্সট ভিডিওতে বলবো। জননালী ও শ্বাসনালীর যে সিলিয়েটেড এপিথেলিয়াম তা সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে জনন একক তরল মিউকাস নির্দিষ্ট অভিমুখে সাহায্য করে পরিবহন করার জন্য। এছাড়াও তোমার রিপ্রোডাকশনও রয়েছে। আমাদের যে যৌনাঙ্গের জার্মিনাল এপিথেলিয়াম, সেই জার্মিনাল এপিথেলিয়াম গ্যাবেট সৃষ্টি করে, যেমন শুক্রাণু ও ডিম্বাণু, এগুলো তো মেনলি পাওয়া গিয়ে থাকে এই এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়ামকে। এর নির্দিষ্ট কিছু টাইপস আছে, ঠিক আছে, আমি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো এর যে টাইপসগুলো, কারণ একটা ভিডিওতে বললে আবার অনেকটা বড় হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কোনো কোয়ারিজ থাকলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।